প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, যার ইংরেজি হচ্ছে মিক্সড ইকোনমি। এই বিষয়টি কোন শ্রেণীর কোথায় আছে একটু পরিচয় দিয়ে নেই। মিশ্র অর্থব্যবস্থা উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আছে বা প্রথম অধ্যায়ের অন্তর্গত, যে অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এছাড়াও ডিগ্রি পাস কোর্সে যারা পড়ছো অর্থনীতি, তাদের অর্থনীতি প্রথম পত্র হচ্ছে বেস্ট্রিক অর্থনীতি, সেখানে আছে। অনার্স এবং মাস্টার্স প্রিলি কোর্সে যারা আছো তাদের ইন্টারমিডিয়েট বেস্ট্রিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স এর অন্তর্গত হচ্ছে এই বিষয়গুলো। অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ো, ডিগ্রি পাসে পড়ো বা অনার্স কোর্সে পড়ো বা মাস্টার্স কোর্সে পড়ো, এই বিষয়টি তোমার জানা লাগবেই। তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। মিশ্র অর্থব্যবস্থা নিয়ে আলোচনার পূর্বে আমরা একবার স্মরণ করে নেব যে অর্থনৈতিক ব্যবস্থা আসলে কি। অর্থনৈতিক ব্যবস্থা কি? হোয়াট ইজ ইকোনমিক সিস্টেম? দেখো, যে কোনো দেশের অর্থনীতি পরিচালনা করতে গেলে কিছু আইনি এবং সামাজিক কাঠামোর রীতিনীতি গড়ে ওঠে। ওই সকল আইনি এবং কাঠামোগত রীতিনীতির সমষ্টিকে অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম বলে। সুতরাং আমরা লিখতে পারি যে আইনগত এবং কাঠামোগত ব্যবস্থার অধীনে কোন দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেমের সংজ্ঞা। এখন পৃথিবীতে যে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাগুলো প্রচলিত আছে সেগুলো মোট 4 ধরনের। একটার নাম হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, আমরা ধনতান্ত্রিকই লিখি। ক্যাপিটালিস্টিক ইকোনমি। একটা হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। একটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। একটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। আমরা পূর্বে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। ক্লাসটি যদি না দেখে থাকো তোমরা দেখে এসো। আমরা নির্দেশমূলক অর্থব্যবস্থা নিয়ে আরেকটি স্বতন্ত্র ক্লাসে আলোচনা করেছি। এই দুটি ক্লাস যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার অনুরোধ রইল ক্লাস দুটি দেখে আসো এবং বইতে বিষয়গুলো নিয়ে বিস্তারিত পড়ে জ্ঞান লাভের চেষ্টা করো। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। এই মিশ্র অর্থব্যবস্থার নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটি দুই বা আরো ততোধিক বিষয়ের মিশ্রণ। কিসের মিশ্রণ? মিশ্র অর্থব্যবস্থাটা কি?
মিশ্র অর্থ ব্যবস্থা কি? দেখো, আমরা দুইটা অর্থ ব্যবস্থা পূর্বে পড়েছি, একটা হচ্ছে ধনতান্ত্রিক আর একটা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। এই দুইটা অর্থ ব্যবস্থার সমন্বয়ে গঠিত হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। কিভাবে? আমি একটু বলি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানার বিষয়, আর নির্দেশমূলক অর্থ ব্যবস্থা হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানার বিষয়। মূল বিষয়টি সম্পদের মালিকানা কেন্দ্রিক। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে বলা হয় চূড়ান্ত ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিষয়, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ব্যক্তিই রাজা, ব্যক্তির কার্যকলাপে সমাজ বা রাষ্ট্র বা সরকার হস্তক্ষেপ করে না। আবার নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় ব্যক্তির কোনো স্বাধীনতা নেই, ব্যক্তি সম্পূর্ণ পরাধীন, রাষ্ট্রের নির্দেশের অধীন। এমনকি ভোগের ক্ষেত্রে তার কোনো স্বাধীনতা নেই, সম্পদ অর্জনের ক্ষেত্রে তার কোনো স্বাধীনতা নেই। নির্দেশমূলক অর্থ ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবস্থাপনার বিষয়। এখন এই যে দুইটা চরম পন্থা, যে বিশুদ্ধ ধনতন্ত্র পৃথিবীতে আছে কিনা, বিশুদ্ধ সমাজতন্ত্র বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা পৃথিবীতে আছে কিনা তা আমি জানি না। তবে তত্ত্বগতভাবে এই দুইটা বিষয়, এই যে ধনতন্ত্রে ব্যক্তি মালিকানাই চূড়ান্ত কথা, আর সমাজতন্ত্রে বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানাই হচ্ছে চূড়ান্ত কথা। এখন এই দুইটার মাঝামাঝি যে অর্থ ব্যবস্থা, যে ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানার এই মারামারি বা চরমপন্থার মাঝ দিয়ে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা। সুতরাং আমরা বলতে পারি যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা পাশাপাশি বিদ্যমান তাকেই মিশ্র অর্থ ব্যবস্থা বলে। কেউ কেউ বলেন যে ধনতান্ত্রিক এবং নির্দেশমূলক অর্থ ব্যবস্থার দুর্বল দিকগুলো পরিহার করে সবল বা ভালো ভালো দিকগুলোর সমন্বয়ে গঠিত অর্থ ব্যবস্থাকে বলে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। তাহলে আমরা সংজ্ঞাটি লিখতে পারি এইভাবে, যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয়, এটাকে সামাজিক মালিকানাও বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাও বিদ্যমান বা মালিকানাও স্বীকৃত, তাকে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বলে, সরি, মিশ্র অর্থ ব্যবস্থা বলে। বা ইংরেজিতে আমরা লিখতে পারি মিক্সড ইকোনমি বলে। এই হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। এখন এই যে সম্পদের ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা পাশাপাশি অবস্থান করে, এর প্রেক্ষিতে নির্দেশমূলক অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো দেখা দেয় আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য।
মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই বিবেচনা করতে হবে কি সম্পদের মালিকানা। সম্পদের মালিকানা এক্ষেত্রে কি ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা, এটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। ব্যক্তিগত মালিকানায়ও সম্পদ বিদ্যমান, রাষ্ট্রীয় মালিকানায় বা সামাজিক মালিকানায়ও সম্পদ বিদ্যমান। ব্যক্তিগত মালিকানায়ও উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়, সামাজিক মালিকানা বা রাষ্ট্রীয় মালিকানায়ও উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। ব্যক্তিগত মালিকানায়ও উৎপাদনের উপকরণগুলো থাকে, আবার সামাজিক মালিকানায়ও উৎপাদনের উপকরণ থাকে। এটা গেল মিশ্র অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য প্রধান যেটি, সেটি আমি বলবো যে দাম ব্যবস্থা। তোমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখেছো যে সেখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান, অর্থাৎ বাজারে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে কোনো দ্রব্য বা সেবার দাম নির্ধারিত হয়। সরকার বা রাষ্ট্র সেক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করে না। মিশ্র অর্থব্যবস্থায়ও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান, তবে এখানে একটা তবে আছে। প্রথমে বলে নেই যে এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান, তবে কি হয়, অতি জনগুরুত্বপূর্ণ দ্রব্যের দাম রাষ্ট্র বা সরকার নির্ধারণ করে দেয়। এটা মিশ্র অর্থব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য। যেমন বাংলাদেশের অর্থব্যবস্থা যদি তোমরা বিবেচনা করো তাহলে দেখবে এক্ষেত্রে অধিকাংশ দ্রব্য এই বাজারে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে নির্ধারিত দামে বিক্রি হয়, অর্থাৎ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আমাদের দেশেও কার্যকর। তবে অতি জনগুরুত্বপূর্ণ বিষয় যেমন বিদ্যুতের দাম, জ্বালানি তেলের দাম, গ্যাসের দাম, হ্যাঁ, এগুলো কি হয়, সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে দেয়। এক্ষেত্রে রাষ্ট্র নির্ধারিত দামের বাইরে কেউ কিন্তু যেতে পারে না, যাওয়ার সুযোগ নেই। অর্থাৎ ব্যক্তি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান থাকলেও অতি জনগুরুত্বপূর্ণ যে দ্রব্যগুলো আছে বা সেবাগুলো আছে সেগুলোর দাম সরকার নির্ধারণ করে দেয়। এটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য। মিশ্র অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত এবং সরকারি উদ্যোগ। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থায় কি হয়, উৎপাদনের উদ্যোগ গ্রহণ করে ব্যক্তি স্বাধীনভাবে উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে পারে, আবার এর পাশাপাশি সরকারও অনেক দ্রব্য উৎপাদনের উদ্যোগ গ্রহণ করে। যেমন বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত। বাংলাদেশে অধিকাংশ দ্রব্য এবং সেবা বেসরকারি খাতে বা ব্যক্তি মালিকানায় উৎপাদিত হয়, আবার কিছু কিছু দ্রব্য বা সেবা সরকারি উদ্যোগে বা সরকারি মালিকানায় উৎপাদিত হয়। যেমন আমরা কি বলবো, জ্বালানি তেল উত্তোলন করে সরকারি মালিকানায়, এরপরে গ্যাস, এটা রাষ্ট্রীয় মালিকানায় বাংলাদেশে বিদ্যমান আছে গ্যাস উত্তোলন। কিছু পাট কারখানা, পাট কল আছে সরকারি মালিকানায়, পাটজাত দ্রব্য সরকারি মালিকানায় উৎপাদন হয়, আবার বেসরকারি মালিকানায়ও আছে চিনি কল সরকারি মালিকানায়, সিমেন্ট কারখানা। ইদানিং সবকিছুই বেসরকারি মালিকানায় চলে যাচ্ছে, বাট বাংলাদেশে এখনো
কিছু কিছু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়ে গেছে, যেমন বাংলাদেশ রেলওয়ে। এটা পরিবহন সেবার একটি খাত এবং এটি সরকারি মালিকানায় এখনো পরিচালিত হচ্ছে। সিংহভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটা সরকারি মালিকানায় পরিচালিত হচ্ছে উৎপাদন ব্যবস্থা। তারপরে ধরো স্বাস্থ্য খাতে সরকারি হাসপাতাল যেমন আছে, আবার ব্যক্তিগত মালিকানায় প্রাইভেট হাসপাতালও এই দেশে বিদ্যমান। তোমরা শিক্ষা ক্ষেত্রে দেখবে সরকারি স্কুল কলেজ যেমন আছে, আবার প্রাইভেট স্কুল কলেজও এই দেশে বিদ্যমান। অর্থাৎ ব্যক্তিগত এবং সরকারি উদ্যোগ মিশ্র অর্থব্যবস্থায় পাশাপাশি অবস্থান করে, এটি মিশ্র অর্থব্যবস্থার একটি বৈশিষ্ট্য। তারপরে আছে মুনাফা অর্জনের যে বিষয়টি, আমরা একটু বলি। মিশ্র অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন স্বীকৃত। এক্ষেত্রে ব্যক্তি উদ্যোগে যে সকল উদ্যোক্তা উৎপাদন করে বা উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ করে, তাদের বিনিয়োগের উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন, এছাড়া তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আবার রাষ্ট্রীয় মালিকানায় যে উৎপাদন পরিচালিত হয়, সেগুলোর উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়। কারণ কোনো দেশের সরকার বা সমাজ মুনাফা অর্জনের জন্য পরিচালিত হয় না। সরকার বা রাষ্ট্র কি করে? জনকল্যাণের উদ্দেশ্যে নিবেদিত থাকে বা পরিচালিত হয়। সুতরাং রাষ্ট্রীয় আয়ত্তে বা রাষ্ট্রীয় মালিকানায় যে উৎপাদন প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। সেগুলোর উদ্দেশ্য হচ্ছে জনগণের সার্বিক কল্যাণ বা সমাজের কল্যাণ নিশ্চিত করা। সুতরাং আমরা কি বলবো, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদন বিদ্যমান বা প্রচলিত, তবে রাষ্ট্র যে ক্ষেত্রে উৎপাদনে হাত দেয়, সেক্ষেত্রে তার উদ্দেশ্য থাকে জনকল্যাণ বা জনগণের অভাব মোচন, জনকল্যাণ সর্বোচ্চ করা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন এক্ষেত্রে নিষিদ্ধ নয়, এটিও প্রচলিত, কিন্তু রাষ্ট্র যখন উৎপাদন করবে তখন তার উদ্দেশ্য থাকে সামাজিক কল্যাণ। এরপরে আছে প্রতিযোগিতা। ধনতান্ত্রিক অর্থনীতির মতো মিশ্র অর্থব্যবস্থায়ও কি হয়, উৎপাদন এবং উৎপাদিত পণ্য বিপণন বা বিক্রি নিয়ে প্রচন্ড প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটি মিশ্র অর্থব্যবস্থায়ও বিদ্যমান। এরপরে কি বলবো আমি, যে ভোক্তার স্বাধীনতা। মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা স্বীকৃত। একজন ভোগকারী কি ভোগ করবে, কি পরিমাণে ভোগ করবে, সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তবে মিশ্র অর্থব্যবস্থায় ভোগকারী তার স্বাধীনতা কি বলবো ভোগ করলেও স্বাধীনতার অনেক ক্ষেত্রে সীমা নির্ধারণ করে দিতে পারে রাষ্ট্র। এক্ষেত্রে আমরা বলতে পারি আরেকটি পয়েন্ট কি, যে সম্পদের ঊর্ধ্ব সীমা নির্ধারণ। অনেক দেশেই মিশ্র অর্থব্যবস্থায় কি হয়, সম্পদের ঊর্ধ্ব সীমা নির্ধারণ করে দেয় রাষ্ট্র। একজন ভোক্তার বা একজন উৎপাদকের ভোগের স্বাধীনতা আছে, তবে একটা সীমা পর্যন্ত, ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দিতে পারে রাষ্ট্র। এটিও মিশ্র অর্থব্যবস্থার একটি বৈশিষ্ট্য। আবার শ্রমিকদের স্বার্থ রক্ষা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় তোমরা দেখেছ শ্রম শোষণ বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রম শোষণ বিদ্যমান, মিশ্র অর্থব্যবস্থায়ও কিন্তু শ্রম শোষণ বিদ্যমান। উদ্যোক্তা শ্রেণী বা ব্যক্তি মালিকানায় যারা উৎপাদন করে, তারা শ্রমিকদের শোষণের চেষ্টা করে তাদের মুনাফা সর্বোচ্চ করে। কিন্তু যেহেতু রাষ্ট্রীয় হস্তক্ষেপ এক্ষেত্রে স্বীকৃত, এটি আইন দ্বারা স্বীকৃত,
সুতরাং রাষ্ট্র কি করে, অনেক সময় শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দেয়। যেমন বাংলাদেশে গার্মেন্ট ফ্যাক্টরিতে তোমরা দেখেছো শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দেয়া আছে। এর নিচে সরকার নির্ধারিত মজুরির নিচে কোনো উদ্যোক্তা বা কোনো গার্মেন্ট ফ্যাক্টরির মালিক শ্রমিকদের এর কম বেতন দিতে পারবে না। এই কাজটি মিশ্র অর্থ ব্যবস্থায় করা হয়। আবার রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন সরকারি মালিকানায় চিনিকল, পাটকল, সিমেন্ট কারখানা বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটি যাতায়াত সেবা, বিআরটিসি, বাংলাদেশ রেলওয়ে, সরকারি হাসপাতাল, সরকারি স্কুল কলেজ, সেক্ষেত্রেও শ্রমিকদের একটি স্বার্থ রক্ষার ক্ষেত্রে সরকার যথেষ্ট ভূমিকা পালন করে। আরেকটি বিষয় হলো ব্যক্তি স্বাধীনতা। মিশ্র অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা স্বীকৃত, এটি আমি আগে একবার বলে ফেলেছি সম্ভবত, যে মিশ্র অর্থ ব্যবস্থায় ধনতন্ত্রের মতো ব্যক্তি স্বাধীনতা ভোগ করে, তার ইচ্ছা মতো ভোগ করতে পারে, উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এটি তার স্বাধীন ব্যাপার। আবার অর্থনৈতিক পরিকল্পনা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় থাকে না, কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় কি হয়, নির্দেশমূলক অর্থ ব্যবস্থার মতো অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে সরকার বা রাষ্ট্র। এটি মিশ্র অর্থ ব্যবস্থার একটি অন্যতম দিক। অর্থনৈতিক পরিকল্পনা মাধ্যমে যে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কাদের ভোগের জন্য উৎপাদন করা হবে, এরপরে উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ ইত্যাদি রাষ্ট্রীয় বা সরকারি পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়। এই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থার সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য নিয়ে অতি সংক্ষেপে আমি আলোচনা করলাম। তোমরা বই থেকে আমি আশা করব ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করবে। আমি প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। বিষয়গুলো অত্যন্ত সহজ, এজন্য আমি ক্লাস দীর্ঘায়িত করছি না। তোমাদের আমি অনুরোধ করছি যে ইউটিউবে যে চ্যানেলের মাধ্যমে তোমরা দেখছো আমার ক্লাসগুলো, এর নাম ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স। এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, লাল লেখা দেখো আছে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব যে এখানে লাল লেখা আছে এখানে ক্লিক করো বা ছুঁয়ে দাও, সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে একটি এইরকম বেল বাটন আসবে, বেল বাটনটি চিত্র আঁকা হয় নাই, পাশে এইরকম তোমরা দেখবে একটি বেল আছে, বেলের ছবি ভেসে উঠবে। সাবস্ক্রাইব করলেই বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দাও, তাহলে আমি নতুন ক্লাস আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আরেকটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ভিডিওগুলো যদি ভালো লাগে, তোমরা উপকৃত হও, তাহলে এখানে লাইক দাও। উপকৃত না হলে তোমরা ডিসলাইকও দিতে পারো, দুইটা অপশনই ইউটিউবে আছে। এবং তোমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা নিচে কমেন্ট অপশনে কমেন্ট করে জানাও। তোমাদের যদি ক্লাসগুলো খারাপ লাগে বা ক্লাস বুঝতে অসুবিধা হয় বা তোমরা ক্লাসের সমালোচনা করতে চাও, অবশ্যই তোমাদের আমি স্বাগত জানাই। সেক্ষেত্রে তোমরা কমেন্ট অপশনে নির্দ্বিধায় আমাকে সমালোচনা করতে পারো। এই পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা অনলাইন ক্লাস এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদের সবাইকে ধন্যবাদ।